সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিহাস বিভাগের আজকের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করছি সম্মান চতুর্থ বর্ষের প্রতিরোধ আন্দোলন এবং নিম্নবর্গের ইতিহাস কোর্স থেকে। আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপট এবং ফকির সন্ন্যাসী বিদ্রোহের যে ঘটনা প্রবাহ তার 1770 সাল পর্যন্ত ফকির সন্ন্যাসী বিদ্রোহের ঘটনা প্রবাহ সম্পর্কে আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। আজকে আমি ফকির সন্ন্যাসী বিদ্রোহের 1770 সালের পরবর্তী ঘটনাসমূহ এবং ফকির সন্ন্যাসী বিদ্রোহের ব্যর্থতার যে কারণ সেই সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো শুরু করা যাক। তোমরা জানো যে বিভিন্ন কারণে ফকির সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয়েছিল। 1770 পরবর্তী সময়ে সমগ্র বাংলা বিহার অঞ্চলে ফকির সন্ন্যাসী আন্দোলন এক মহাবিদ্রোহে রূপ লাভ করে, যা 18 শতকের 80-র দশকের শেষ সময় পর্যন্ত চলতে থাকে। এ সময় ফকির মজনু শাহের নেতৃত্বে সমগ্র উত্তরবঙ্গে, বিশেষ করে রংপুর, দিনাজপুর এবং এর পার্শ্ববর্তী যে অঞ্চলসমূহ ছিল, অর্থাৎ এর পার্শ্ববর্তী যে এলাকাসমূহ ছিল, সেসব এলাকায় ইংরেজ কোম্পানি শাসনের বিরোধী তীব্র আন্দোলন পরিচালিত হয়। আর এই আন্দোলনে অত্যন্ত দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছিল সে সময়ে ফকির মজনু শাহ। এই সময়ের যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের নিয়ন্ত্রণ মানে কেন্দ্র বা নিয়ন্ত্রণ যে অঞ্চল, সেটা ছিল হচ্ছে পাটনা এবং মহাস্থানগড়। অর্থাৎ পাটনা এবং মহাস্থানগড় থেকে এই আন্দোলন তখন নিয়ন্ত্রণ করা হতো। 1771 সালে বগুড়ায় ইংরেজ বাহিনীর সাথে ফকির সন্ন্যাসীদের প্রায় 2500 সদস্য, অর্থাৎ 2500 বিদ্রোহী ফকির যুদ্ধে লিপ্ত হয়। আর এতে নেতৃত্ব দেন ফকির মজনু শাহ। ইংরেজদের সাথে ফকিরদের এই যুদ্ধে ফকিররা চরমভাবে পরাস্ত হয় এবং এতে প্রায় 150 জন ফকিরকে হত্যা করা হয়, যা ফকির সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে, যার ফলে কোম্পানি বিরোধী ফকির আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। 1772 সালে ফকির মজনু শাহের নেতৃত্বে নাটোরের বিদ্রোহীরা সক্রিয় হয়ে ওঠে। তারা জমিদার, অর্থাৎ অত্যাচারী বা শোষক জমিদার এবং ইংরেজ শাসকদের যেসব অনুচর ছিল, সেসব অনুচরদের ধন সম্পদ লুট করে এবং সেই ধন সম্পদ তারা কৃষকদের মাঝে বিলিয়ে দিতে থাকে। 1772 সালের জুন মাসে রংপুরের যে শ্যামগঞ্জ ছিল, সেখানে, অর্থাৎ রংপুরের শ্যামগঞ্জ নামক স্থানে প্রায় 1500 ফকির সন্ন্যাসী সম্মিলিতভাবে ইংরেজ কোম্পানির বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এক্ষেত্রে, অর্থাৎ এই প্রতিরোধে তারা যে অস্ত্র ব্যবহার করেছিল, সেটা ছিল পুরোপুরি দেশীয় হাতিয়ার। ডিসেম্বর মাসে বিদ্রোহীরা রংপুরে ইংরেজ সেনাপতি টমাসকে হত্যা করে।
নাটোর এবং রংপুরের পাশাপাশি রাজশাহীতেও এ সময় বিদ্রোহী ফকির সন্ন্যাসীদের তৎপরতা অনেক বৃদ্ধি পায়। 1772 সালেই রাজশাহীতে মজনু শাহের প্রায় 200 জন অনুচর ইংরেজ কোম্পানির রাজস্ব অফিস অবরোধ করে। বিদ্রোহ দমন করতে কোম্পানি তখন বিপুল সংখ্যক সৈন্য সেখানে প্রেরণ করে। ফলে বিদ্রোহীরা অর্থাৎ বিদ্রোহী ফকিররা তখন কৌশলের আশ্রয় নেয় এবং তারা কৌশলে সেখান থেকে বেঁচে যায়। 1773 সালের পর ফকির সন্ন্যাসী আন্দোলনের প্রধান কেন্দ্র পরিণত হয় রংপুর জেলা। এই ঘাঁটি থেকে স্বাধীনতাকামী বিদ্রোহীরা পার্শ্ববর্তী দিনাজপুর এবং বগুড়া অঞ্চলে ইংরেজদের যে কুঠি এবং যে অত্যাচারী জমিদাররা ছিল সেসব জমিদারদের কাচারি আক্রমণ করতে থাকে এবং সেগুলো আক্রমণ করার পর সেখান থেকে প্রচুর পরিমাণ সম্পদ লুণ্ঠন করতে থাকে। তো ঢাকায় ফকির সন্ন্যাসীদের বড় আক্রমণ পরিচালিত হয় 1773 সালের ফেব্রুয়ারিতে। সন্ন্যাসীরা ঢাকার পাকুল নামক স্থানে সংগঠিত হতে থাকে এবং এক জমিদারের গুমস্তার কাছে এক জমিদারের গুমস্তাকে আক্রমণ করে প্রায় 4200 টাকা লুট করে। কিন্তু যখনই তারা কোম্পানির সৈন্যদের উপস্থিতি টের পেয়ে যায় তখন তারা দ্রুত জঙ্গলের ভিতর দিয়ে ময়মনসিংহ অঞ্চলের দিকে প্রস্থান করে। 1773 সালে বিদ্রোহীরা ময়মনসিংহের মাধবপুর জঙ্গলে সশস্ত্র যুদ্ধে অর্থাৎ ইংরেজদের সাথে সশস্ত্র যুদ্ধ শুরু হয় এবং সেই সশস্ত্র যুদ্ধে ক্যাপ্টেন এডওয়ার্ডকে তারা পরাজিত করে। এছাড়াও সে সময় পূর্ণিয়া, তারপর বর্ধমান, কুমারখালী, যশোর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, মেদিনীপুর, বীরভূম, দিনাজপুর, বগুড়া এই বিস্তৃত এলাকায় ফকির সন্ন্যাসী বিদ্রোহ ছড়িয়ে পড়ে। তো 1774 সালের শেষ দিকে ফকির সন্ন্যাসীদের সাথে কোম্পানির বিচ্ছিন্ন এবং ছোটখাটো সংঘর্ষ দেখা গেলেও 1775 সালের শেষ দিকে ফকির সন্ন্যাসী আন্দোলন আবার তীব্র আকার ধারণ করে। ফকির মজনু শাহ উত্তরবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থাৎ বিচ্ছিন্নভাবে যে বিদ্রোহীরা ছিল তাদেরকে সংগঠিত করার চেষ্টা করে এবং ফকির মজনু শাহর নেতৃত্বে আবার বিদ্রোহীরা সংগঠিত হয়। 1776 সালে ইংরেজ কোম্পানি সৈন্যদের সাথে মজনু শাহের বাহিনীর প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হয় এবং যুদ্ধে উপর্যুপরি আক্রমণে মজনু শাহ সদল বলে পেছনের দিকে সরতে থাকেন। তারা আত্মরক্ষার্থে বনের মধ্যে প্রবেশ করেন এবং তারা পালাতে বাধ্য হন। কিন্তু ইংরেজ বাহিনী তাদের পেছন তাদেরকে অনুসরণ করে অর্থাৎ ধাওয়া করে। এই সুযোগে এই মজনু শাহের বাহিনী পেছন ফিরে অতর্কিত আক্রমণ চালায় ইংরেজ বাহিনীর উপর। ফলে কয়েকজন ইংরেজ সেনা প্রাণ হারান এবং ইংরেজ সেনাপতি লেফটেন্যান্ট রবার্টসন ফকিরদের গুলির আঘাতে তিনি গুরুতরভাবে আহত হন। 1781 সালে মজনু শাহের নেতৃত্বে ফকিররা মধুপুর এলাকায় আধিপত্য বিস্তার করে এবং তার বাহিনী সেখানে ঘাঁটি স্থাপন করে এর পার্শ্ববর্তী যে এলাকাসমূহ ছিল সেখানে লুটতরাজ চালাতে থাকে। এমন পরিস্থিতিতে ময়মনসিংহের
মধুপুরের জমিদার ফকিরদের আক্রমণ এবং লুটতরাজ থেকে বাঁচার জন্য কোম্পানির নিকট সাহায্য প্রার্থনা করলে কোম্পানি তখন সেখানে এই ফকির বিদ্রোহীদের দমন করার জন্য তারা ইংরেজ বাহিনী প্রেরণ করে, অর্থাৎ ইংরেজ সৈন্যবাহিনী প্রেরণ করে। ফলে এই ফকির বিদ্রোহীদের সাথে ইংরেজ বাহিনীর এক তীব্র সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে ফকিররা পরাজিত হন। তো 1783 সালে রংপুর জেলার পীরগাছায় ফকির সন্ন্যাসীদের পৃষ্ঠপোষক যিনি ছিলেন জমিদার দেবী চৌধুরানী, তার সাথে ইংরেজ বাহিনীর সম্মুখ যুদ্ধ হয় এবং এতে দেবী চৌধুরানী পরাজিত হন এবং নিহত হন। 1784 সালে ফকির নেতা মজনু শাহ তিনি সরাসরি বাংলার ফকিরদের বিদ্রোহের নেতৃত্ব দেন এবং একই বছর ফকির মজনু শাহের ভাই মুসা শাহের নেতৃত্বে ফকিররা শেরপুর, ময়মনসিংহ এবং জাফরশাহী পরগনা থেকে জমিদারদের উচ্ছেদ করে সেই এলাকাটা নিজেদের দখলে নিয়ে নেয়। 1785 সালে মজনু শাহ মহাস্থানগড় অভিমুখে অগ্রসর হন এবং সেখানে কোম্পানির সৈন্যদের সাথে মজনু শাহের বাহিনীর প্রচণ্ড যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে মজনু শাহের বাহিনী পরাজিত হন। পরের বছর মজনু শাহ পূর্ববঙ্গ এবং উত্তরবঙ্গে একই সাথে আক্রমণ পরিচালনা করার পরিকল্পনা তিনি গ্রহণ করেন। পূর্ববঙ্গে আন্দোলনে তিনি নেতৃত্ব দিবেন এবং উত্তরবঙ্গের আন্দোলন পরিচালনার দায়িত্ব তিনি মুসা শাহের উপর ন্যস্ত করেন। তো 1786 সালের জানুয়ারিতে ফকির সন্ন্যাসীদের সম্মিলিত বাহিনী ময়মনসিংহ এবং তার যে পার্শ্ববর্তী এলাকা ছিল সেই এলাকায় অভিযান পরিচালনা করে। অন্যদিকে একই সময়ে রংপুরে সন্ন্যাসীদের নেতৃত্বে পরিচালিত হয় ব্রিটিশ খেদাও আন্দোলন। তো 1786 সালের ডিসেম্বরে ফকির নেতা মজনু শাহ ইংরেজ বাহিনীর সাথে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হন এবং সেইখানে তিনি মজনু শাহ পান্ডুয়া থেকে পূর্ব দিকে যাত্রা করে কালেশ্বর নামক স্থানে দুই বাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হয়। এই যুদ্ধে মজনু শাহ মারাত্মকভাবে আহত হন। এরপর তিনি প্রকাশ্য জগৎ থেকে এরপর এই যুদ্ধে আহত হওয়ার পর তিনি আসলে আত্মগোপনে চলে যান এবং 1787 সালের জানুয়ারি মাসে বিহারের একটি গ্রাম থেকে তার এক গোপন আস্তানায় ফকির সন্ন্যাসী বিদ্রোহের এই যে নেতা ফকির মজনু শাহের জীবনের অবসান ঘটে। 1787 সালে ফকির মজনু শাহ মৃত্যুবরণ করার পর ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতৃত্বে আসেন মুসা শাহ, চেরাগ শাহ, সুবান শাহ, এরকম আরও বেশ কয়েকজন নেতৃবর্গ। তাদের প্রচেষ্টা 1800 সাল পর্যন্ত চলে, তবে তারা প্রাণপণ চেষ্টা করেও ইংরেজদের সঙ্গে জয়ী হতে পারেনি, যে কারণে ফকির আন্দোলনের সমাপ্তি ঘটে। 1787 সালে ভবানী পাঠক তার নেতৃত্বে সন্ন্যাসীদেরকে তিনি আরও সুসংগঠিত করেন এবং কোম্পানির বিরুদ্ধে সংগ্রামকে তিনি অব্যাহত রাখেন। অর্থাৎ 1787 সালে ভবানী পাঠকের নেতৃত্বে সন্ন্যাসীরা সংগঠিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনকে অব্যাহত রাখে। 1787 সালে ভবানী পাঠকের নেতৃত্বাধীন বিদ্রোহীদের পরাজিত করতে রংপুরের জেলা কালেক্টর মিস্টার গুডলাক লেফটেন্যান্ট
ব্রেনানকে একদল সৈন্যবাহিনী সহ সেখানে তিনি প্রেরণ করেন। ফলে ব্রেনানের নেতৃত্বে কোম্পানির সৈন্যদের আকস্মিক আক্রমণে ভবানী পাঠকের বাহিনীও পরাজিত হয় এবং এই ঘটনাস্থলেই ভবানী পাঠক নিহত হন। এইভাবে এই সন্ন্যাসী আন্দোলনেরও প্রায় বলা যায় যে পরিসমাপ্তি ঘটে। তো এই আন্দোলনের শেষ পর্যায়টা ছিল যে 1787 সালে ফকির মজনু শাহের মৃত্যুর পর বুরহানা ফকিরদের প্রতিরোধ আন্দোলন ক্রমান্বয়ে স্তিমিত হয়ে পড়ে এবং 1788 সালের পরবর্তীকালে ফকির বিদ্রোহের কার্যক্রম কি দাঁড়িয়েছিল সে সম্পর্কে আসলে আমরা বিশেষ কিছু জানতে পারি না। তবে ফকিরদের কিছু উপদল পরবর্তীকালে কিছু বিচ্ছিন্ন কর্মকাণ্ড চালায়। অন্যদিকে 1787 সালের পর ভবানী পাঠকের অনুপস্থিতিতে সন্ন্যাসী আন্দোলনও স্তব্ধ হয়ে যায়। ইংরেজদের কঠোর দমন নীতির কারণে এই দুই সম্প্রদায় আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। এই ছিল ফকির সন্ন্যাসী আন্দোলনের যে ঘটনা প্রবাহ সেগুলো। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব যে ফকির সন্ন্যাসী আন্দোলন ব্যর্থতার কারণ কী ছিল। ব্রিটিশ কোম্পানি শাসনের সূচনা লগ্নে ফকির সন্ন্যাসী আন্দোলন বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ছিল একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। উপমহাদেশের ফকির সন্ন্যাসীরাই প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ব্রিটিশ কোম্পানি শাসন প্রতিরোধের ডাক দিয়েছিল। ফকির সন্ন্যাসী আন্দোলন প্রবল পরিক্রমায় কোম্পানি শাসনে আঘাত হানলেও এক পর্যায়ে কোম্পানির দমন নীতির কারণে তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে ফকির সন্ন্যাসী বিদ্রোহের ব্যর্থতার একাধিক কারণ চিহ্নিত করা যায়। আমরা এবারে এই কারণগুলো সম্পর্কে একটু জেনে নিব। ফকির সন্ন্যাসীরা অধিকাংশই ছিল অল্প শিক্ষিত এবং কৃষক শ্রেণী। তারা স্থানীয়ভাবে দেশীয় যুদ্ধ কৌশলে পারদর্শী হলেও ব্রিটিশদের অত্যাধুনিক যুদ্ধ কৌশল এবং অস্ত্রের মুখে যথেষ্ট ছিল না। ব্রিটিশ কোম্পানির উন্নত মারণাস্ত্রের বিপরীতে তাদের ছিল দেশীয় বর্শা, তরবারি, বন্দুক, তারপর ত্রিশূল, পিতলের বাটখালা, লাঠির মতো দেশীয় সাধারণ অস্ত্রশস্ত্র। কোম্পানি এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ দমনে উন্নত মারণাস্ত্র, সুসংগঠিত পুলিশ বাহিনী এবং দক্ষ সেনাবাহিনী ব্যবহার করে। তো সামরিক দিক দিয়ে শক্তিশালী ইংরেজদের সাথে যুদ্ধে জয়লাভ করার মতো অভিজ্ঞতা, দক্ষতা, সামর্থ্য এবং কৌশল কোনোটি ফকির সন্ন্যাসীদের ছিল না। ফলে অতি সহজেই তারা ব্রিটিশ কোম্পানির কাছে পরাজিত হতে বাধ্য হয়। এছাড়া যে কোনো আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে যে সাংগঠনিক দক্ষতা, দৃঢ়তা সর্বাঙ্গে প্রয়োজন। ফকির সন্ন্যাসী বিদ্রোহ দেখা যায় তাতে সাংগঠনিক দুর্বলতা এবং দুই সম্প্রদায়ের মাঝে সমন্বয়ের অভাব দৃঢ়ভাবে আমরা দেখতে পাই। ইংরেজ কোম্পানি শাসনের সমগ্র বাংলা ও বিহারের সশস্ত্র সংগ্রাম পরিচালনার জন্য কোনো সংগঠন বা সুনির্দিষ্ট পরিকল্পনা ফকির সন্ন্যাসীদের মধ্যে অনুপস্থিত ছিল। ফলে দীর্ঘ 40 বছর ব্যাপী এই সংগ্রাম পরিচালিত হলেও সাংগঠনিক দৃঢ় ভিত্তির অভাবে তা ছিল বিচ্ছিন্ন এবং শৃঙ্খলাবিহীন। তাছাড়া ফকির সন্ন্যাসী বিদ্রোহের ব্যর্থ হবার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার অভাব। ইংরেজ
কোম্পানির শোষণ নির্যাতনের বিরুদ্ধে তারা বিদ্রোহ করলেও এটি তাদের জাতীয়তাবাদী চেতনার ফল ছিল না। কেননা ফকির আন্দোলনের নেতা ফকির মজনু শাহ এবং সন্ন্যাসী আন্দোলনের নেতা ভবানী পাঠক কেউ আসলে বাঙালি ছিলেন না। আর স্বাভাবিকভাবেই ফকির সন্ন্যাসী গোষ্ঠীদের বাংলার স্থানীয় কেউ ছিল না। এই কারণে এই আন্দোলন আমরা বলতে পারি যে ব্যর্থ হয়েছিল। ইংরেজ কোম্পানির শাসন শোষণের প্রেক্ষিতে তারা ছিল ধর্মীয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ উদ্ধার এই বিদ্রোহে জড়িয়েছিল। কোম্পানি শাসনের হাত থেকে দেশকে মুক্ত করা বা নির্যাতিত, নিষ্পেষিত রায়তদের পাশে দাঁড়ানো তাদের মূল লক্ষ্য ছিল না। তাই একে জাতীয়তাবাদী চেতনার ব্যাপক জনসম্পৃক্ততা ঘটানো যায়নি। স্বাভাবিকভাবেই যে কোনো বৃহৎ সংগ্রাম এবং আন্দোলনের সফলতা লাভ করতে জাতীয়তাবাদী চেতনা, ঐক্য এবং জনসম্পৃক্ততা সর্বাঙ্গী প্রয়োজন, যা ফকির সন্ন্যাসী আন্দোলনে ছিল সম্পূর্ণভাবে অনুপস্থিত। ফলে এই আন্দোলন বিদ্রোহ ব্যর্থতায় পর্যবেসিত হয়। ফকির সন্ন্যাসী বিদ্রোহ বা আন্দোলন ব্যর্থ হওয়ার আরেকটি মৌলিক কারণ ছিল তাদের সুনির্দিষ্ট লক্ষ্য এবং কৌশলের অভাব। তাদের সুনির্দিষ্ট লক্ষ্য এবং কৌশল পরিকল্পনা না থাকায় কিভাবে তারা ইংরেজ কোম্পানিকে এদেশ থেকে বিতাড়িত করবে, কিভাবে আন্দোলন পরিচালিত হবে এবং এই আন্দোলনের সফলতার জন্য কি কি কৌশল অবলম্বন করা প্রয়োজন তা স্থির করতে, অর্থাৎ তা ঠিক করতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। এক কথায় আন্দোলনের যে আদর্শিক দিক, সুনির্দিষ্ট লক্ষ্য এবং চূড়ান্ত পরিণতি সম্পর্কে আন্দোলনকারীদের মধ্যে পূর্ব থেকে কোনো সুস্পষ্ট ধারণা ছিল না। ফলে এই আন্দোলন ব্যর্থতায় পর্যবেসিত হয়। আরেকটি কারণকে আমরা দায়ী করতে পারি, সেটা হচ্ছে ফকির সন্ন্যাসীদের অন্তর্দ্বন্দ্ব এবং বিরোধ, যা এই আন্দোলনকে স্তিমিত করে দিয়েছিল। তাদের যে নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব এবং যে ধর্মীয় মতাদর্শগত বিরোধ, এই বিরোধের ফলেই আসলে এই আন্দোলন ব্যর্থতার দিকে এগিয়ে গিয়েছিল। ফকির সন্ন্যাসীরা ধর্মীয় মতাদর্শগত দিক থেকে আলাদা হলেও রাজনৈতিক লক্ষ্য এবং দর্শন তাদের ঐক্যবদ্ধ করেছিল। ইংরেজ কোম্পানি শাসনের বিরুদ্ধে হিন্দু সন্ন্যাসী এবং মুসলিম ফকিরদের মধ্যে আন্দোলনের প্রথম 15 বছর ঐক্যভাব ও সম্প্রীতি বিরাজ করছিল। কিন্তু 1776 খ্রিস্টাব্দ থেকে এই সম্প্রদায় দুটির মধ্যে ধর্মীয় কলহ এবং বিরোধ চরম আকার ধারণ করে। ফকির সন্ন্যাসীদের মধ্যে কলহ ও বিরোধ পরস্পরের সম্পর্কে ফাটল ধরায় এবং তাদের মধ্যে অবিশ্বাসের জন্ম দেয়। এ সময় ফকির সন্ন্যাসীদের আত্মকলহ সশস্ত্র রূপ লাভ করে এবং 1770 সালে বগুড়ায় একদল সন্ন্যাসীদের সঙ্গে মজনু শাহের ফকির সম্প্রদায়ের তুমুল সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। যদিও এরপর ফকির নেতা মজনু শাহ প্রায় 3 বছর ধরে পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে তিনি ঘুরে ঘুরে সন্ন্যাসী এবং ফকিরদের সংগঠিত করার চেষ্টা করেন, কিন্তু তারই প্রচেষ্টা তেমন কোনো সুফল বয়ে আনেনি। তো ফকির সন্ন্যাসীদের নিজেদের মধ্যে এই সংঘাত ও আত্মকলহ তাদের কোম্পানি শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেতিবাচক প্রভাব ফেলেছিল, যা তাদের মধ্যে শক্তি ক্ষয় করেছিল। এমন অনৈক্যের সুযোগে ইংরেজদের স্বার্থ চরিতার্থের পথ তখন সুগম হয়।
এছাড়া কোনো আন্দোলন বা বিদ্রোহ চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন পর্যাপ্ত অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক পৃষ্ঠপোষকতা। এটি হতে পারে না কোনো মিত্র গোষ্ঠী বা অংশের পক্ষ থেকে, অথবা ইংরেজ শাসনের প্রারম্ভে ফকির সন্ন্যাসীরা তাদের এই বৃহৎ আন্দোলনে কোনো দেশীয় বা স্থানীয় শাসকের পৃষ্ঠপোষকতা পাননি, যার ফলে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণে তাদের সার্বিক সহায়তা করবে। এরকম কোনো পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে এই আন্দোলন ব্যর্থ হয়েছিল বলে আমরা বলতে পারি। মজনু শাহ তিনি নাটোরের রানী ভবানীর কাছে একটি পত্র দেন পৃষ্ঠপোষকতার জন্য, কিন্তু তার এই পত্র বা আবেদনের কোনো ফল আসলে তেমনভাবে হয়নি। যদিও পরবর্তীকালে রানী ভবানী সন্ন্যাসী নেতা ভবানী পাঠকের সাথে বিদ্রোহ তৎপরতায় যোগ দেন, তারপরেও তা ব্যাপক ছিল না। সুতরাং এই আন্দোলনে ফকির সন্ন্যাসীদের কোনো বৃহৎ সমর্থন ও সহযোগিতার অভাব সর্বদাই আমরা দেখতে পাই। এছাড়া ফকির সন্ন্যাসী আন্দোলন চরমভাবে ব্যর্থ হওয়ার পেছনে একটি মূল কারণ ছিল হচ্ছে ইংরেজদের দমন নীতি। ফকির সন্ন্যাসীদের দমনে কোম্পানি সরকার চূড়ান্ত দমন নীতি গ্রহণ করে। এর মধ্যে ছিল যে কোম্পানি সরকার ফকির সন্ন্যাসীদের দমনে তাদের নেতা এবং তাদের যে ডেরা অর্থাৎ গোপন যে আস্তানা ছিল সেখানে কোম্পানি সরকার সাঁড়াশি অভিযান পরিচালনা করে দমনের চেষ্টা করে। তাছাড়া ফকির সন্ন্যাসীদের আন্দোলন দমন করার জন্য সরকার নতুন নতুন আইন করে। এই বিদ্রোহ দমনের জন্য প্রয়োজন ছিল বিদ্রোহীদের অবস্থান ও তাদের যে কর্মপন্থা সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা। এই লক্ষ্যে বিদ্রোহীদের অবস্থান, গোপন সংগঠন এবং গোপন যোগাযোগ ব্যবস্থা ও তাদের সামগ্রিক গতিবিধির উপর সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন এলাকায় জমিদার ও কৃষকদের আইন দ্বারা বাধ্য করা হয়। সরকারি নির্দেশে তারা বিদ্রোহীদের সকল খোঁজ খবর সরকারকে সরবরাহ করত। এতে বিদ্রোহী ফকির সন্ন্যাসীদের আন্দোলনের যে কাঠামো সেটা ভেঙে পড়ে। ফকির সন্ন্যাসী বিদ্রোহীরা যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী ভুটানে আশ্রয় লাভ করতে না পারে সেজন্য 1774 সালে ইংরেজ কোম্পানি সরকার ভুটানের রাজার সাথে এক চুক্তিতে আবদ্ধ হয়। এতে বলা হয় যে ইংরেজ শাসকরা যাদের শত্রু বলে মনে করবে তাদের ভুটানে আশ্রয় প্রদান করা যাবে না। প্রয়োজনে ইংরেজ বাহিনী ভুটানে প্রবেশ করেও পলাতক বিদ্রোহীদের তারা বন্দী করতে পারবে। তো এই যে ইংরেজ সরকারের কঠোর দমন নীতি, সেই দমন নীতির কারণেই শেষ পর্যন্ত এই আন্দোলন ব্যর্থতায় পর্যবেসিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে ফকির সন্ন্যাসী আন্দোলনের যে ঘটনা প্রবাহ সেগুলো সম্পর্কেও জানলাম, এবং ফকির সন্ন্যাসী আন্দোলন যে ব্যর্থ হয়েছিল সেই ব্যর্থতার কারণগুলো কী ছিল সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।